যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের প্রেক্ষিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে দুটি চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রে পোশাক শিল্পের বাজার যেন রক্ষা হয় সেই চেষ্টা করা হবে। বাণিজ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যের জন্য সহায়ক পদক্ষেপ নেবে সরকার। আরও জানাচ্ছেন রাকিব হাসান। বাংলাদেশি পণ্যের উপর নতুন করে ৩৭% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই শুল্ক নিয়ে অর্থ উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশের পক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ইউএসটিআর এর কাছে দুটি চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। আমরা যেটা ডিসিশন হয়েছে সেটা হচ্ছে যে আমরা দুইটা চিঠি দিব। দুইটা চিঠি আগামী ৪৮ ঘন্টার মধ্যে যাবে। একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর আরেকটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে ইউএসটিআর এর কাছে। এর আগে বৈঠকের সিদ্ধান্ত সমূহকে স্বাগত জানিয়ে ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন, সরকার সময় উপযোগী পরিকল্পনা নিতে না পারলে পিছিয়ে পড়বে বাংলাদেশ। আমরা ব্যবসায়ী সম্প্রদায় আমাদের একটা স্বস্তির জায়গা আজকে তৈরি হয়েছে যে সরকারের যে সুনির্দিষ্ট একটা পরিকল্পনা আছে এবং সেটা একটা টাইম বাউন্ড পরিকল্পনা। এরকম একটি চিঠি এখান থেকে যাবে, শুধু এটার প্রতীক্ষায় থাকলাম। বৈঠকে অংশ নেয়া সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এবং কর্মকর্তারা জানান, বাংলাদেশের স্বার্থ বজায় রেখে যুক্তরাষ্ট্র থেকে কিভাবে আমদানি বাড়ানো যায় সেদিকে চিন্তা করছে সরকার। আমাদের যে প্রধান রপ্তানি খাত যে তৈরি পোশাক এবং সেখানে যুক্তরাষ্ট্র একটা বড় বাজার, সেটা যাতে রক্ষা পায়, আমাদের প্রতিযোগিতা শক্তি যাতে আরও বাড়ানো যায়, যাতে আমরা অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারি, আমরা মনে করি যে সেটা সম্ভব হবে। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বৃদ্ধির জন্য সহায়ক এবং এটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি যুক্তরাষ্ট্রকে আমরা কিভাবে উপস্থাপন করব সেই স্ট্র্যাটেজিগুলো বোঝার জন্য আজকে আমাদের আলোচনা। আমাদের স্বার্থ বজায় রেখে যুক্তরাষ্ট্র থেকে আমাদের আমদানি বেশ বাড়ানো সম্ভব, আমরা তার উপায়গুলো করছি। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, যুক্তরাষ্ট্রের সাথে আরো বাণিজ্য বাড়াতে চায় সরকার। ইউএস এর সাথে এবং বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য আমরা প্রসার ঘটাবো এবং এই জন্য যদি আমাদের আমেরিকা থেকে আমাদের দরকারি কোনো কিছু ইম্পোর্ট করতে হয়, অনেক কিছু এলএনজি এবং জিনিস আমরা ইম্পোর্ট করব। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের রপ্তানিতে খুব বেশি প্রভাব পড়বে না বলেও মনে করেন তিনি। যত শীঘ্র সম্ভব এটা রেশনালাইজ করব, এটাকে আরো স্মুথ করব। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বাংলাদেশে আর্থিক খাতে সংস্কার কার্যক্রমে আইএমএফ সন্তুষ্টি প্রকাশ করেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। আগামী জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় সম্মেলন কক্ষে সকাল 11টায় আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদের বৈঠক শুরু হয়। বৈঠকে আইএমএফ এর পক্ষে নেতৃত্ব দেন ক্রিস পাপা জর্জিও। এর আগে সকাল 10টায় মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের রপ্তানিতে খুব বেশি প্রভাব পড়বে না। মার্চ মাসে $3 বিলিয়ন রেমিটেন্স এসেছে, এতে রিজার্ভও বেড়েছে। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন স্টেবল আছে আর কি, বাট এইটার আগে ওরা তো আরো থরো এক্সারসাইজ করে বাকি ডিটেইল জিনিসগুলো দেখবে, তারপর ওরা তাদের আগামীকাল থেকে ঢাকায় শুরু হচ্ছে 4 দিনব্যাপী দেশি বিদেশি বিনিয়োগকারীদের বড় মিলন মেলা বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এই কথা জানান। তিনি বলেন, নতুন বাংলাদেশের চিত্র তুলে ধরার জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে অনেক বিদেশি বিনিয়োগকারী চলে এসেছেন। প্রধান উপদেষ্টা দেশি বিদেশি সব বিনিয়োগকারীদের কথা শুনবেন। এই সম্মেলনে 5 জন বিনিয়োগকারীকে সম্মানিত করা হবে বলেও জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। সো দ্যাট দে ফিল কনফিডেন্ট যে বাংলাদেশে যদি আমি একটা অফিস সেট আপ করি, সেই অফিসে যে লোকগুলো কাজ করবে সেই লোকগুলো আসলে আমার অর্গানাইজেশনকে খুব ক্লোজলি দেখে রাখবে।
তো সেই পার্সপেক্টিভ থেকে আমরা 9 তারিখ সন্ধ্যায় ওনাদেরকে একটা ফুল কালচারাল ইমার্সিভ জার্নির ভিতরে নিয়ে যাবো। সো এই হচ্ছে আমাদের সামারি অফ দি ইভেন্ট। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার মামলায় আওয়ামীপন্থী 84 আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় 9 জনকে জামিন দেওয়া হয়েছে। রোববার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। জামিন পাওয়া 9 জনের মধ্যে 8 জন মহিলা আইনজীবী। এর আগে সকালে আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন 93 আইনজীবী। বিকেল 3:30টার দিকে তাদের জামিন শুনানি শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে বিকেল 5টার পর আদালত আদেশ দেন। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে 4 আগস্ট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার ঘটনায় আওয়ামীপন্থী 144 জন আইনজীবীর বিরুদ্ধে 6 ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। মামলা দায়েরের পর হাইকোর্ট থেকে 8 সপ্তাহের আগাম জামিন নেন 115 জন আইনজীবী। 7 এপ্রিল তাদের জামিনের মেয়াদ শেষ হবে। জুলাই আগস্টের গণহত্যার মামলায় সাবেক এসি তানজিল আহমেদ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেফতার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, অপরাধের বিস্তৃতির কারণে আরও ট্রাইব্যুনাল হওয়া উচিত ছিল। খুব দ্রুতই দ্বিতীয় ট্রাইব্যুনালে যাত্রা শুরু হবে। যারা গুমের তদন্তে গিয়েছিলেন তাদের হত্যা চেষ্টা করা হয়েছিল বলেও জানান তাজুল ইসলাম। তিনি এই ইনভেস্টিগেশন চলাকালে সেখানে প্রেজেন্ট ছিলেন এবং আমরা যখন না বুঝে সেখানে বোমা ফিট করা ছিল, সেই বোমাগুলোর সাথে টাইমার সেট করা ছিল। আমাদেরকে অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছেন তাদেরকে হত্যা করারও চেষ্টা করা হয়েছিল। আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তার স্ত্রীর অবৈধ সম্পদ অর্জন ও অস্বাভাবিক লেনদেনের অভিযোগে পৃথক 2টি মামলা করেছে দুদক। দুপুরে দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন দুদকের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। সাকিব আল হাসানকে নিয়ে ডক্টর আব্দুল মোমেন জানান, তিনি এখন আর দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নন। তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলছে উল্লেখ করে দুদক চেয়ারম্যান আরও জানান, প্রমাণ পেলে তিনিও মামলার আসামি হতে পারেন। দুদক চেয়ারম্যান আরও জানান, দুর্নীতি মামলার যেসব আসামি দেশের বাইরে পালিয়ে গেছেন তাদের ফেরাতে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়া হবে। টিউলিপ সিদ্দিককে নিয়ে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলে যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগে বাধ্য হয়েছেন তিনি। দমন কমিশন তার আইনজীবীকে এবং আইনজীবীর মাধ্যমে মিস টিউলিপ সিদ্দিকীকে ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে, সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের উপর ভিত্তি করেই আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে। ঈদ উল ফিতরের 9 দিনের ছুটি শেষে অফিস আদালত খুলেছে আজ। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বইছে ঈদের আমেজ। ঈদের ছুটি শেষে আগের নিয়মে ফিরেছে ব্যাংক, তবে প্রথম দিনে লেনদেন হয়েছে কম। অনেকেই ব্যাংকের প্রয়োজনীয় কাজ সেরেছেন। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে পাঠদান কার্যক্রম, আবারও ফিরেছে প্রাণ চাঞ্চল্য। মিফতা গালিবের রিপোর্টে বিস্তারিত। ঈদ উল ফিতরের 9 দিনের ছুটি শেষে সরকারি অফিস খুলেছে আজ। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আসতে শুরু করেছেন কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকে নিজেদের মধ্যে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করছেন সবাই। প্রথম কর্মদিবসে কিছুটা ঢিলেঢালাভাবে চলছে সেবা কার্যক্রম। কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে এখনও বিরাজ করছে ঈদের আমেজ। পরিবার পরিজনের সাথে দীর্ঘ ঈদ ছুটি কাটিয়ে নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছে ব্যাংকিং সেক্টরের কর্মজীবীরা। পুরোদমে কাজ শুরু না হলেও সীমিত পরিসরে টাকা জমা উত্তোলন করছে গ্রাহকরা। কর্মস্থলে একটু চাপ কম, শুধু ব্যাংকে একটু চাপ দেখছি। আমি তো প্রাইভেট ফার্মে চাকরি করি, অফিসিয়ালি একটা টাকা জমা দেওয়ার জন্য। অন্যদিকে রোজা ও ঈদের ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠানে প্রাণ চাঞ্চল্য ফিরেছে শিক্ষার্থীদের মাঝে। পড়াশোনার পাশাপাশি পরিবার পরিজনের সাথে কাটানোর সময় শিক্ষার্থীদের মানসিক বিকাশে অসাধারণ ভূমিকা রাখবে বলে মনে করেন শিক্ষকরা। সামনে ঈদের ছুটি বা পূজার ছুটি অথবা শীতকালীন গ্রীষ্মকালীন ছুটি, এই ছুটিগুলো কিছুদিন পর পর ওদের খুবই দরকার। ভালো ছিল, আমরা অনেক দিন পরে আসছি, ছেলেদের মধ্যে একটু উচ্ছ্বাস দেখতে পেলাম। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।
শরীয়তপুরের জাজিরায় দুই পক্ষের সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনার প্রধান অভিযুক্ত কুদ্দুস ব্যাপারী সহ 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তারের ব্যাপারে বরিশাল র্যাব 8-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ আজ বিকেল 3:30টায় সাংবাদিকদের ব্রিফ করেন। শনিবার সকালে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের কাজিয়ার চর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যৌথ অভিযানে আমরা ঢাকা মহানগরীর শাহজাহানপুর এলাকা থেকে এই অভিযুক্ত কুদ্দুস ব্যাপারীকে আটক করতে সক্ষম হই। ভারতের পার্লামেন্টে মুসলিম ওয়াকফ সংশোধনী বিলে অমুসলিমদের অন্তর্ভুক্তির ফলে সংখ্যালঘু মুসলমানদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিষয়টি নিয়ে বিএনপির প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করায় সাম্প্রদায়িক ও আঞ্চলিক সম্প্রীতি বিনষ্ট হতে পারে। নতুন আইনে পরিচালনা বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তির বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে, যার ফলে মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে।